হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই চ্যানেল যেটা সিরিজ চলছে, আমাদের গ্রামার শেখার যে সিরিজ চলছে, সেই সিরিজে আমরা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের ফার্স্ট পার্ট নিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা আমাদের আগের ভিডিওতে হয়েছিল, যারা যারা দেখোনি তারা সেটা দেখে নিও। এবং সেই সিরিজের সেই পাস্ট পারফেক্ট টেন্সের সেকেন্ড পার্ট আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, তো গ্রামার শেখার বেসিক এ থেকে জেড পর্যন্ত একদম যা যা লাগবে সবটাই কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হচ্ছে। তো যারা যারা তোমরা দেখছো, তোমরা কমেন্টে জানিও তোমরা কতটা উপকৃত হচ্ছ। ঠিক আছে, তো আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আরও একটা যে সেকেন্ড পার্ট যেটা আলোচনা করতে চলেছি, একটু কঠিন, একটু অ্যাডভান্স লেভেলের এটা রয়েছে। তো রুলসগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এবং এই বইটা থেকে ট্রেজার ট্রুথ ফর ইংলিশ লার্নার্স, এই বইটা থেকে আমি সমস্ত চ্যাপ্টারে আলোচনা করছি। তো দেখো আজকের ভিডিওটা। ঠিক আছে, তো এইটা পাস্ট পারফেক্ট টেন্সের শুরু করার পূর্বে কিছু রুলসটা ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো, তারপরে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে নোট দিয়েছে, বলছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতীতকালের কোনো কাজের ওপরে আরও একটি কাজের পরিণতি নির্ভর করে। অর্থাৎ অতীতকালে দুটো ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, দুটো ঘটনা, যেহেতু পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি, তো সেটা হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অতীতকালে কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, দুটো ঘটনা হচ্ছে কীরকম, ধরো কোনো একটা কাজের উপরে আরও একটা কাজ নির্ভর করছে। ঠিক আছে, তো সেরকম সেরকম ক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম যে নিয়মগুলো এখানে বলা হচ্ছে, এইভাবে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের করতে পারবো। ঠিক আছে, দেখো যেমন ধরো এখানে দিয়েছে রবি মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল করতে পারতো। ঠিক আছে, তো দেখো দুটো ঘটনা এখানে আছে, একটা হচ্ছে রবির মন দিয়ে পড়াশোনা করা, আর একটা হচ্ছে পরীক্ষায় ভালো ফল করা। ঠিক আছে, তুই কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সটা পুরোটাই কিন্তু বোঝা যাচ্ছে যে পরীক্ষায় ভালো ফল করাটা কিন্তু রবির মন দিয়ে পড়াশোনার উপর নির্ভর করছে, তাই না? তাহলে দুটো ঘটনা, এবং দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা আরেকটি ঘটনার উপর নির্ভর করছে। ঠিক আছে, এবার বলছে কি, এই বাক্যে পরীক্ষায় রবির ভালো ফল করা নির্ভর করছে তার মন দিয়ে লেখাপড়া করবার ওপর। আচ্ছা, এইগুলোকে বলা হয় কিন্তু নির্ভরশীল বাক্যাংশ। ঠিক আছে, নির্ভরশীল বাক্যাংশ। তাহলে এই ধরনের নির্ভরশীল বাক্যাংশ, যেমন পরীক্ষায় ভালো ফল করতে পারতো, ইংরেজি অনুবাদ করতে হলে তাহলে কি লাগবে এক্ষেত্রে, না কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং উড হ্যাভ ব্যবহার করতে হয়, এবং তারপর সংশ্লিষ্ট মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল বসাতে হয়। মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে যখন নির্ভরশীল বাক্য আমরা ব্যবহার করব, এরকম সেন্টেন্স আমরা পাবো, তখন কিন্তু আমরা কিন্তু এইসব কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং উড হ্যাভ আমরা লাগাতে পারবো। ঠিক আছে, যদি মূল ভার্বটির সঙ্গে পারতেন যুক্ত থাকে, তাহলে কিন্তু আমাদের বসবে কুড হ্যাভ। আবার যদি করতেও পারতো, পৌঁছতেও পারতো যুক্ত থাকে, তাহলে হবে মাইট হ্যাভ। আবার যদি শুধু পৌঁছতো, যেত, করতো প্রভৃতি থাকে, তাহলে আমাদের হবে উড হ্যাভ। তোমরা এই যে লাইনটা দেওয়া আছে, এটা কিন্তু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি হলো, যে পারতেন, পারতো ইত্যাদি থাকলে হবে কুড হ্যাভ, আর করতেও পারতো, পৌঁছতেও পারতো, একটা ও করে লাগছে, সেক্ষেত্রে আমাদের হবে মাইট হ্যাভ। আর শুধুমাত্র পৌঁছতে যেত ইত্যাদি থাকলে কিন্তু আমাদের হবে উড হ্যাভ। ঠিক আছে, এই যে বাংলাগুলো যেখানে দেওয়া আছে, আমরা যদি কোনো সেন্টেন্সে এরকমভাবে পাই, তাহলে যেখানে যেখানে যেরকম পাবো সেখানে সেখানে আমাদের সেরকম কুড হ্যাভ, কোথাও মাইট হ্যাভ, কোথাও উড হ্যাভ আমরা ব্যবহার করব। ঠিক আছে, দেখো এখানে একটি ছকের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কুড হ্যাভ, তুমি পৌঁছতে পারতে, তাহলে ইউ কুড হ্যাভ রিচড, রিচ মানে পৌঁছানো, রিচ হচ্ছে V1 ফর্ম, তার V3 ফর্ম হচ্ছে রিচড। তাহলে মাইট হ্যাভ, তাহলে আউট হতেও পারতো, দেখো হতেও লেখা আছে, তাহলে হি মাইট হ্যাভ বিন আউট। ঠিক আছে, আচ্ছা সে এখানে পৌঁছতো, জাস্ট শুধুমাত্র পৌঁছতো করা আছে, তাহলে হি উড হ্যাভ রিচড হেয়ার। ঠিক আছে, তারপর দেখো আমি লাভ করতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ গেন্ড মানে লাভ করা। আপনি মরতেও পারতেন, তাহলে ইউ মাইট হ্যাভ ডায়েট, তাহলে করতেও, এখানে মরতেও, মানে সব ও থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মাইট হ্যাভ বা কুড হ্যাভ বা উড হ্যাভ লাগবে। আমি পদত্যাগ করতাম, তাহলে আই উড হ্যাভ রিজাইন্ড। ঠিক আছে, তাই এখানে বলছে যে অপর বাক্যাংশটির ক্রিয়াটি যাদের উপর উপরোক্ত ক্রিয়াগুলি নির্ভরশীল, শুধু পাস্ট পারফেক্ট টেন্স হয়, যা তোমরা আগেই শিখেছো। অর্থাৎ যে ক্রিয়াটি আরেকটি ক্রিয়ার উপর নির্ভরশীল, সেই ক্রিয়াটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তবে এই বাক্যটি ইফ দিয়ে শুরু হলে হ্যাড বসে সাবজেক্টের পরে,
কিন্তু যদি ইফ দিয়ে শুরু না হয় তাহলে সাবজেক্টের আগে হ্যাড বসে। তাহলে আমাদের এইসব জায়গায় করতে হলে কিন্তু আমাদের হ্যাড লাগবে, ঠিক আছে। এই যে হ্যাডের নিয়মটা কিন্তু একটু পরে আসছি, আপাতত যেটা শিখলাম সেটার জন্য কিছু এক্সাম্পল নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে কীরকম কী করা হলো, ঠিক আছে। দেখো এখানে সেন্টেন্সগুলো দিয়েছে যে সময়ে রওনা হয়ে থাকলে এতক্ষণ সে পৌঁছতো, ঠিক আছে, এতক্ষণ সে এখানে পৌঁছতো সেন্টেন্স করা হয়েছে। তাহলে যেহেতু সিম্পলভাবে পৌঁছতো করা আছে, তাহলে হি উড হ্যাভ রিচড হেয়ার মানে এখানে, বাই নাও হ্যাড হি স্টার্টেড ইন টাইম, তাই ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এই লাস্টেরটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। কী করে বুঝতে পারছি? সাবজেক্ট এখানে রয়েছে আর ভিত্তি ফর্ম রয়েছে, হ্যাডটা তার আগে বসছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে যে হি উড হ্যাভ রিচড হেয়ার বাই নাও হ্যাড হি স্টার্টেড ইন টাইম। তারপরে দেখো ছেলেটি আরও একটু মনোযোগী হলে সে আরও ভালো ফলাফল করতে পারতো। তার মানে দেখো এখানেও তাহলে ভালো ফল করাটা কিন্তু ছেলেটির মনোযোগী হওয়ার উপর নির্ভর করছে, তাই তো। তাহলে দেখো হ্যাড দ্য বয় বিন এ বিট মোর অ্যাটেন্টিভ হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট, ঠিক আছে। তাহলে এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছে। আবার দেখো তুমি সময় মতো সাহায্য করতে না গেলে ছেলেটি ডুবে মরতো, তাহলে দি বয় উড হ্যাভ বিন ড্রাউন্ড মানে ডুবে যাওয়া, ঠিক আছে, ইফ ইউ হ্যাড নট কাম টু হিজ রেস্কিউ ইন টাইম, ঠিক আছে। তারপরে দেখো বেশি বয়সে চাকরিতে না ঢুকলে তুমি সর্বোচ্চ উন্নতি লাভ করতেও পারতে। তাহলে এখানে আবার ইফ দেওয়া আছে, তাহলে ইফ ইউ হ্যাড নট এন্টার্ড সার্ভিস রেদার লেট ইন লাইফ, তাহলে ইফটা আগে বসে গেছে। ইফটা আগে বসলে কী হবে? হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে, তাই কিন্তু সেখানে বলা হলো। তাহলে ইফ ইউ হ্যাড নট এন্টার্ড সার্ভিস রেদার লেট ইন লাইফ ইউ মাইট হ্যাভ রিচড দ্য টপ অফ দ্য ল্যাডার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো তোমার মতো অবস্থায় পড়লে আমি পদত্যাগ করতাম, তাহলে হ্যাড আই বিন ইন ইউর পজিশন আই উড হ্যাভ রিজাইন্ড। তার ছেলে উপার্জনক্ষম হলে তিনি শান্তিতে মরতে পারতেন। তাহলে শান্তিতে মরতে পারা একটা, উপার্জনক্ষম একটা, পদত্যাগ করা একটা, আর অবস্থায় পড়া একটা, ঠিক আছে। সবগুলো কিন্তু দুটো করে দেওয়া আছে এবং একটা আরেকটার উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে হি কুড হ্যাভ ডাইড ইন পিস ইফ হিজ সন হ্যাড বিন এবল টু আর্ন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো হ্যাডের যে ব্যাপারটা বললাম সে হ্যাড নিয়ে একবার আলোচনা করা হয়েছে এখানে। দেখো এখানে বলা হয়েছে, বলছে যদি ইফ দিয়ে শুরু হয় তাহলে হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরে বসে। আবার যদি ইফ দিয়ে শুরু না হয়, দেখো আবার যদি ইফ দিয়ে শুরু না হয় তাহলে কিন্তু সাবজেক্টের আগে হ্যাড বসে বাক্যাংশটি শুরু করতে হয়, ঠিক আছে। তাহলে ইফ দিয়ে যদি শুরু হয় তাহলে হ্যাড থাকবে, হ্যাড কিন্তু একটা থাকবে, ঠিক আছে। তাহলে হ্যাডটা সাবজেক্টের পরে বসবে, আর যদি শুরু না হয় তাহলে হ্যাডটা সাবজেক্টের আগে বসবে। দেখো এখানে দিয়েছে বেশি বয়সে চাকরিতে না ঢুকলে, তাহলে এটা একটা কন্ডিশন দিয়েছে। তাহলে আমরা ইফ দিয়ে শুরু করলাম, যেহেতু ইফ দিয়ে শুরু করেছি তাহলে হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরে বসছে। কিন্তু ইফ দিয়ে যদি না শুরু করি তাহলে আমরা কিন্তু হ্যাডটা, এই যে হ্যাড, ইফ থাকলো না, আমরা শুধুমাত্র হ্যাড দিয়ে শুরু করলাম, তাহলে হ্যাডটা সাবজেক্টের আগে বসছে। তাহলে আমরা ইফ লাগালে হ্যাড সাবজেক্টের পরে বসবে, ইফ না লাগালে হ্যাডটা সাবজেক্টের আগে বসবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো আরও কতগুলো এক্সাম্পল। এটা হচ্ছে বি, এটা হচ্ছে আরেক রকম এক্সাম্পল দেওয়া আছে, আরেক রকমভাবে পাস্ট পারফেক্ট টেন্স করতে পারা যায়। তো এই রুলসগুলো একটু আমরা পড়ে নিই, তারপরে আমরা এক্সাম্পলগুলো দেখব। দেখো এখানে হচ্ছে নো সুনার দ্যান, ঠিক আছে, হার্ডলি হোয়েন, স্কেয়ারসলি বিফোর, এই তিনটি কো রিলেটিভের অর্থ একই। তাহলে এগুলোকে কো রিলেটিভ বলা হয়, ঠিক আছে। আমরা নো সুনার, তারপর ডট দেওয়া হচ্ছে মানে মাঝখানে কিছু বসবে এবং তারপরে দেন লাগবে, ঠিক আছে, এরকমভাবে একইভাবে দেওয়া থাকবে। তাহলে এগুলোকে কো রিলেটিভ বলে। তবে নো সুনারের সঙ্গে দেন, আর হার্ডলির সঙ্গে হোয়েন এবং স্কেয়ারসলির সঙ্গে বিফোর ব্যবহার করতে হয়, ঠিক আছে। বিফোর স্কলারলির সঙ্গে বিফোর অথবা হোয়েন ব্যবহার করতে হয় এবং হ্যাড সাবজেক্টের আগে বসে, ঠিক আছে। তাহলে যখন আমাদের এগুলো ব্যবহার করবো তখন কিন্তু এই যে হ্যাডটা কিন্তু অবশ্যই সাবজেক্টের আগে বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো এইগুলোকে দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করা হয়েছে। তাহলে দেখো এগুলো কি ছাড়তে না ছাড়তে, ঘুরতে না ঘুরতে, ঢুকতে না ঢুকতে, এরকম টাইপের একটা অর্থ দাঁড়ায়। হ্যাঁ, তাহলে দেখো বৃষ্টি ছাড়তে না ছাড়তেই সে রওনা হয়েছিল, তাহলে ছাড়তে না ছাড়তেই প্রথমে এখানে তাহলে প্রথমে এখানে নো সুনার দিয়ে শুরু করবো, নো সুনার দেন, তাহলে নো সুনারটা আগে বসছে, ঠিক আছে। তাহলে নো সুনার, আর বলা হলো কি সাবজেক্টের আগে বসবে হ্যাড, তাই হ্যাড বসে গেছে। এরপরে সাবজেক্ট কোনটা? বৃষ্টি, তাহলে বৃষ্টি বসে গেছে দা রেন, তাহলে নো সুনার হ্যাড দা রেন। ছাড়তে মানে কি? বন্ধ হওয়া ইংরেজিতে স্টপ, তারপরে বসে গেছে দেন, তাহলে নো সুনার দেন। তাহলে নো সুনারের পরে দেনের মাঝখানে এতগুলো বসে গেল, প্রথমে হ্যাড বসে গেলো, তারপর সাবজেক্ট বসে গেলো, তারপর ভিত্তি ফর্ম বসে গেলো।
তারপরে কি হি স্টার্টেড, তাহলে সে রওনা হয়েছিল, হি স্টার্টেড মানে রওনা হওয়া, ঠিক আছে। তারপরে এটা যদি আমরা হার্ডলি দিয়ে করি তাহলে দেখো, তাহলে হার্ডলি হ্যাড দ্য রেন স্টপড হোয়েন হি স্টার্টেড। আবার যদি এটা স্কেয়ার্সলি দিয়ে করাই তাহলে স্কেয়ার্সলি হ্যাড দ্য রেন স্টপড বিফোর হি স্টার্টেড। তাহলে দেখো সব এখানে স্কেয়ার্সলি দেওয়া আছে, স্কেয়ার্সলির পরে কি থাকবে, বিফোর থাকবে, তাই বিফোর এখানে হয়েছে। কিন্তু স্কেয়ার্সলির পরে এবং বিফোরের আগে পর্যন্ত দেখো হ্যাড বসে গেছে, এটা সাবজেক্টের আগে হ্যাড বসে গেছে, তারপরে ভিত্রি ফর্ম বসে গেছে। তাহলে বুঝতে পারলে এইগুলো দিয়ে কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপর দেখো ক্লাসে ঢুকতে না ঢুকতেই ঘন্টা বাজলো, তাহলে স্কেয়ার্সলি হ্যাড উই এন্টার দ্য ক্লাস হোয়েন দ্য বেল র্যাং। তাহলে স্কেয়ার্সলি এখানে রয়েছে আর এখানে হোয়েন রয়েছে, তার আগে কিন্তু আমাদের এইভাবে বসে গেল, প্রথমে হ্যাড বসে গেল, তারপরে সাবজেক্ট, তারপরে ভিত্রি ফর্ম, তারপরে যা থাকবে তারপরে হোয়েন বসে বাকিটা, ঠিক আছে। তারপরে দেখো তারা পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি আরম্ভ হলো, তাহলে স্কেয়ার্সলি হ্যাড দে রিচড হোম হোয়েন ইট বিগ্যান টু রেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর দেখো এখানে বলছে বাংলায় ছাড়তে না ছাড়তেই, পৌঁছানো মাত্রই, ঢুকতে না ঢুকতেই ইত্যাদি আকারের ক্রিয়াপদ থাকলে ইংরেজি পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে নো সুনার দ্যান, স্কেয়ার্সলি বিফোর বা হার্ডলি হোয়েন ব্যবহার করতে হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কারণ আজকের যে সিলেবাস এটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কেমন করে বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। এইটার উপরে আরও অনেক কিছু এক্সারসাইজ আমি নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে, সেক্ষেত্রে হাতে কলমে তোমাদেরকে এইগুলো দিয়ে, এই যে কোল্ড ডিপগুলো দিয়ে কিন্তু আমি হাতে কলমে আরও এখান থেকে অনেক কিছু এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই ফলো করতে থাকো, চ্যানেলটা সমস্ত ভিডিওগুলো একটার উপর একটা দেখতে থাকো, গ্রামার সিরিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। যারা একেবারে দুর্বল রয়েছো তারা এই চ্যানেল থেকে ডেফিনেটলি উপকার পাবে যদি তোমরা সমস্ত ভিডিওগুলো একে একে করে দেখতে থাকো, ঠিক আছে। আর সবার কাছে একটাই কোনো অনুরোধ থাকলো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের কাছে ঠিক টাইমে এবং প্রতিদিন কিন্তু গ্রামারের এই ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে, তোমরা এই গ্রামার থেকে ভীষণভাবে উপকৃত হতে পারো, ঠিক আছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার একটা ভিডিও নিয়ে নেক্সট পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা।